আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। মধ্যপ্রাচ্যের নতুন মেরুকরণ, ফিলিস্তিনকে স্বীকৃতি দিল ইউরোপের 3 দেশ। যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী বিক্ষোভে পিছিয়ে নেই বাংলাদেশিরা, দমনপীড়নের ঝুঁকিতে শতাধিক শিক্ষার্থী। সৌদি আরবের নতুন 2 হজ প্যাকেজ ঘোষণা, মিলবে একদিনের জন্য অংশ নেয়ার সুযোগ। এবার বিস্তারিত। ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের ঐতিহাসিক স্বীকৃতি দিল ইউরোপের 3 দেশ, স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড। মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় এই সিদ্ধান্ত কার্যকর ভূমিকা রাখবে প্রত্যাশা তাদের। তবে ইসরায়েল বলছে, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে হামাসকে পুরস্কৃত করা হলো। স্পেনের প্রধানমন্ত্রী বলছেন, ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে তার দেশের এই স্বীকৃতি এক ঐতিহাসিক ন্যায় বিচার। এই সিদ্ধান্তকে ফিলিস্তিন ও ইসরায়েলের শান্তি আনতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে স্পেনের মন্ত্রিসভা। এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিকল্প নেই। আমাদের সিদ্ধান্ত কারো বিরুদ্ধে নয়। ইসরায়েলের সাথে আমাদের সম্পর্ক যেমন আছে তেমনই থাকবে। হামাসের কোনো কার্যক্রমে সমর্থন দেবে না স্পেন। মূলত ইউরোপের 3 দেশের যৌথ প্রচেষ্টার ফল এই স্বীকৃতি। স্পেন পাশে পেয়েছে নরওয়ে ও আয়ারল্যান্ডকে। স্পেনের এই স্বীকৃতি দেওয়ার দিনই নরওয়ে ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকার করে নিয়েছে। নরওয়ে সরকার এই দিনটিকে বলছে একটি বিশেষ দিন। একই সাথে ইসরায়েলের কর্মকাণ্ডে হতাশাও প্রকাশ করেছে। স্বীকৃতির ঘোষণা এসেছে আয়ারল্যান্ডের কাছ থেকেও। শুধু স্বীকৃতি নয়, ফিলিস্তিনের রামাল্লায় রাষ্ট্রদূত নিয়োগ দিয়ে শিগগিরই দূতাবাস খোলার ঘোষণাও দিয়েছে ডাবলিন সরকার। আয়ারল্যান্ড বিশ্বাস করে, ফিলিস্তিন ও ইসরায়েল দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠায় বিদ্যমান সমস্যার সমাধান দিতে পারে। বিশ্লেষকরা বলছেন, গাজায় যে মানবিক বিপর্যয় চলছে, এর মাঝে এই স্বীকৃতি ইসরায়েলকে কিছুটা হলেও চাপে ফেলবে। 3 দেশের এই স্বীকৃতিতে আইনি ও রাজনৈতিক গুরুত্ব আছে। ইসরায়েলের নেতানিয়াহু সরকারের প্রতি এটি একটি বার্তা যে ইসরায়েল ফিলিস্তিনে এখন যা করছে, এতে কোনো শান্তিপূর্ণ সমাধান সম্ভব নয়। স্পেন, নরওয়ে, আয়ারল্যান্ড ছাড়াও ইউরোপের দেশ হিসেবে পোল্যান্ড, রোমানিয়া, হাঙ্গেরি ও সুইডেন এর আগে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। রাখি জেসমিন, চ্যানেল 24। এ বিষয়ে বিস্তারিত জানাবো আপনাদের। স্পেন থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তৌফিকুর রহমান। তৌফিক, স্পেন সহ ইউরোপের 3টি দেশের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের ফলে ফিলিস্তিনের স্বাধীন ফিলিস্তিন গঠন এবং যদি বলি বিশ্ব রাজনীতিতে এর প্রভাবটা কেমন পড়তে পারে? ধন্যবাদ আপনাকে। আপনি আসলে জানেন যে আজকে আনুষ্ঠানিকভাবে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। আর এটা জানেন যে ইউরোপের মধ্যে আসলে প্রভাবশালী যে দেশগুলো আছে রাজনৈতিক ভাবে, এটার মধ্যে আয়ারল্যান্ড এবং স্পেন বিশেষ ভূমিকা পালন করে। আজকের এই স্বীকৃতির মধ্য দিয়ে কিন্তু একটি নতুন ধার উন্মোচন হলো বলে বিশ্ব নেতারা মনে করছেন। এবং সেক্ষেত্রে কিন্তু যেটা বলবো যে স্পেনের যিনি প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ যেটা বলেছেন যে আসলে এই দীর্ঘদিনের পরিকল্পনারই একটি প্রতিফলন হচ্ছে এই স্বীকৃতি, এবং এই স্বীকৃতির মধ্য দিয়ে একটি নতুন রাষ্ট্র প্রতিষ্ঠার আরেক ধাপ এগিয়ে গেল ফিলিস্তিন, এটাই মনে করছে। এবং আপনি জানেন যে নরওয়ে এবং আয়ারল্যান্ড দ্রুতই তাদের রাষ্ট্রদূত নিয়োগ করবেন ফিলিস্তিনে। এর মধ্য দিয়ে কিন্তু ইউরোপের রাজনৈতিক মেরুকরণ কিন্তু নতুন ভাবে শুরু হচ্ছে বলে এখানে রাজনৈতিক নেতারা মনে করছেন। জি মিস্টার তৌফিক, জি সরকারের যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তটাকে স্পেনিশরা কিভাবে দেখছেন? আসলে এখানকার যে জনগণের মধ্যে যে প্রতিক্রিয়াটা আমি যেটা লক্ষ্য করেছি, আজকে আমি কথা বলেও দেখেছি যে এখানকার মানুষ কিন্তু, সাধারণ মানুষ কিন্তু চায় যে ফিলিস্তিন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি পাক, এবং ইসরায়েলের যে বর্বরতা কিন্তু ওরা প্রতিবারই কিন্তু নিন্দা জানিয়ে এসেছে, এবং এতে উচ্ছ্বাস প্রকাশ করেছে ফিলিস্তিনের সাধারণ জনগণ। জি, এবং এটা মনে করছে যে ফিলিস্তিন যে জায়গা আছে, যে রাষ্ট্র আছে, এটা কিন্তু ফিলিস্তিনেরই অংশ, ফিলিস্তিনেরই স্বীকৃতি পাওয়ার যোগ্য, এবং এমনটাই মনে করছে ফিলিস্তিনের সাধারণ মানুষ। জি, সেখানকার সাধারণ মানুষ। কিন্তু এশিয়ানরা যারা রয়েছে, আমরা জানি যে এশিয়ানরা ফিলিস্তিনের প্রতি এক ধরনের ধর্মীয় দৃষ্টিভঙ্গি থেকেও সহানুভূতি রয়েছে, তারা বিষয়টিকে কিভাবে দেখছেন? আসলে আপনারা জানেন যে এখানে এশিয়ানদের মধ্যে
বাংলাদেশি যে কমিউনিটি আছে তারা কিন্তু এরা আগেও ইসরায়েলের বিরুদ্ধে আন্দোলন করেছে। এবং আপনি জানেন যে একে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য, ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার জন্য কিন্তু বাঙালি কমিউনিটি, মুসলিম কমিউনিটি আমরা যেটা বলবো আসলে কমিউনিটি কিন্তু সে আন্দোলন করেছিল। এবং এরপরে কিন্তু আজকে আমি কিছু মানুষকে আমি কিন্তু দেখেছি যারা মিষ্টি সহ বিতরণ করেছে আজকে এই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরপরই কিন্তু। অনেক ধন্যবাদ আপনাকে, আপনার তথ্য আমরা পেয়েছি। দর্শক, স্পেন থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী তৌফিকুর রহমান। রাফায় ফের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল, এতে প্রাণ গেছে আরও 21 ফিলিস্তিনির, আহত হয়েছেন 64 জন। এর আগে আল আস সুলতানের আশ্রয় ক্যাম্পে হামলা চালায় জায়নবাদী সেনারা, এতে প্রাণ যায় 45 জনের। এর মধ্যে রাফার মধ্যাঞ্চলে প্রবেশ করছে ইসরায়েলি ট্যাঙ্ক। মিশর সীমান্তবর্তী আল আওদা অঞ্চল দখলে নেওয়ার দাবি তাদের। লাগাতার আগ্রাসনে বন্ধ হয়ে পড়েছে কুয়েতি হাসপাতাল, এটি ছিল অঞ্চলটির একমাত্র সচল চিকিৎসা কেন্দ্র। এদিকে গাজার মিডিয়া অফিস জানায় চলমান যুদ্ধে মৃতের সংখ্যা 36,000 ছাড়িয়েছে। এবার প্রেসিডেন্ট নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে চলা ইসরায়েল বিরোধী আন্দোলন দমনে মরিয়া বাইডেন প্রশাসন, যাতে বহিষ্কার, বৃত্তি ও ভিসা বাতিলের মতো ঝুঁকিতে বিদেশি শিক্ষার্থীরা। শঙ্কায় রয়েছেন বিক্ষোভে অংশগ্রহণকারী শতাধিক বাংলাদেশি শিক্ষার্থীও। গেল মাসের শেষ দিকে ইসরায়েল বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়। কয়েকদিনের ব্যবধানে অগ্নিস্ফুলিঙ্গের মতো তা ছড়িয়ে পড়ে ইউরোপ আমেরিকার শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানে। মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী অনুযায়ী যুক্তরাষ্ট্রে সব ধরনের রাজনৈতিক অরাজনৈতিক ইস্যুতে প্রতিবাদ জানানোর অধিকার আছে সবার, কিন্তু তা নিজেরাই উপেক্ষা করে মারমুখী হয়ে ওঠে মানবাধিকারের সবক দেয়া মার্কিন প্রশাসন। প্রতিবাদী শিক্ষার্থীদের কণ্ঠরোধে বাইডেন প্রশাসনের হাতিয়ার সিভিল রাইটস অ্যাক্ট 1964। এই আইনের মাধ্যমে আন্দোলনকে অ্যান্টিসেমিটিজম বা ইহুদি বিরোধী তকমা দেয়া হচ্ছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর তথ্য অনুযায়ী মার্কিন প্রশাসনের এই তৎপরতায় সবচেয়ে বেশি ঝুঁকিতে বিদেশি শিক্ষার্থীরা। এখন বিক্ষোভ দমনে প্রাণঘাতী অস্ত্র নিয়েও হামলা করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে নির্বিচারে। শুধু তাই নয়, অনেক শিক্ষার্থীর ক্যারিয়ার ও ভবিষ্যৎও ঝুঁকির মুখে পড়েছে। ইসরায়েল বিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ ছিল বাংলাদেশিদেরও। জানা যায় কলাম্বিয়া, নিউ ইয়র্ক ও ইউসিএল এর মতো বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভে অংশ নেন শতাধিক বাংলাদেশি শিক্ষার্থী। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার হন এক বাংলাদেশি ছাত্রী। বহিষ্কার, আবাসিক সুবিধা কেড়ে নেওয়া ও বৃত্তি বাতিলের ঝুঁকিতেও পড়েছেন অনেকে। শঙ্কা রয়েছে ভিসা বাতিলেরও। নিউ জার্সির ইমিগ্রেশন বিষয়ক এক আইনজীবী জানান, সাময়িক বহিষ্কারে শিক্ষার্থীদের ভিসা বাতিলের সম্ভাবনা না থাকলেও কোনো অপরাধে দোষী সাব্যস্ত হলে এমন শাস্তি পেতে পারেন তারা। সম্প্রতি ঢাকা সফরে গণমাধ্যমকে একই আভাস দেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। যুক্তরাষ্ট্রের শিক্ষাঙ্গনে এখন চলছে গ্রীষ্মকালীন ছুটি, এতে অনেকটাই স্তীমিত ইসরায়েল বিরোধী আন্দোলন। আগামী আগস্টে শুরু হবে ফল সেমিস্টার। বিশ্লেষকরা বলছেন, এই বিরতির সুযোগ নেয়ার সর্বোচ্চ চেষ্টা করবে বাইডেন প্রশাসন। মিলা খন্দকার, চ্যানেল 24। এ বিষয়ে আরো খবর জানাবো। যুক্তরাষ্ট্র থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সাংবাদিক শিহাব উদ্দিন কিসলো। জনাব শিহাব উদ্দিন কিসলো, আপনাকে চ্যানেল 24 স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। জি, আন্দোলন দমনে বাইডেন প্রশাসন যে সিদ্ধান্তগুলো নিয়েছে, বহিষ্কার করা কিংবা বৃত্তি ও ভিসা বাতিল করা শিক্ষার্থীদের, এগুলো আসলে কতটা কার্যকর হচ্ছে এবং এর ব্যাপকতা কেমন? দেখুন, যে বিষয়টি প্রথমে বলে নেওয়া দরকার যে এটি কিন্তু সরকারিভাবে যে সিদ্ধান্তের বিষয় নয়। এখন বিশ্ববিদ্যালয়, বিশেষ করে কলম্বিয়া, তারা শৃঙ্খলাজনিত যে শুনানি, সেই শুনানির পরেই আসলে সিদ্ধান্ত নেবেন যে তাদেরকে বহিষ্কার করা হবে কি হবে না। বাট তাদেরকে যেটা হয়েছে, তাদেরকে সাসপেন্ড করে রাখা হয়েছে। শিক্ষার্থী যারা অ্যারেস্ট হয়েছে বা তাদেরকে চিহ্নিত করা হয়েছে এই কারণে। তো এর ব্যাপকতার যে বিষয়টি বলছেন, এটি তো অবশ্যই সারা যুক্তরাষ্ট্রব্যাপী এর ব্যাপকতা রয়েছে। তবে যে বিষয়টি, এটা আইন সিদ্ধ ছাড়া আমরা চূড়ান্ত ভাবে দেখতে পাবো না যে তাদের ভিসা বাতিল করা হচ্ছে। তার কারণ এই সাংবিধানিক যে সাংঘর্ষিক অবস্থা রয়েছে, সংবিধান রয়েছে যে ফ্রি স্পিচ
বাক স্বাধীনতার বিষয়, সেটি এক্সপ্রেশনের বিষয়, সেটি এর সঙ্গে জড়িত। এটি নিয়ে এখন নীতি নির্ধারণী পর্যায়ে আসলে ডিবেট চলছে। এবং তারপরও বলে রাখা প্রয়োজন যে ৯-১১ যে আইন এখানে আছে একটি, সেই আইনের ফাঁকেও কিন্তু তারা চাইলেই এখন এই স্টুডেন্টদেরকে তারা কিন্তু এই যুক্তরাষ্ট্রকে বহিষ্কার করতে পারে, কারণ সেখানে একটি সুযোগ রয়েছে যারা এই ধরনের সন্ত্রাসবাদীদের পক্ষে কথা বলবে বা তাদের সঙ্গে যোগসাজশ করবে, যেভাবে হোক মানে সমর্থন জানাবে, তাদের বিরুদ্ধে কিন্তু এই দেশের আইনে প্যাট্রিয়টিক অ্যাক্ট যেটা একটা আইন আছে, সেপ্টেম্বর 11-এর এই হামলার পরে এই দেশে একটি আইন পাস হয়, সেই আইনের অধীনেও কিন্তু এই ব্যবস্থা তারা নিতে পারে। কিন্তু আমরা এখনো সে ধরনের কঠোর কোনো অবস্থানে যেতে দেখছি না। হয়তো নির্বাচন কিংবা রাজনৈতিক সার্বিক পরিস্থিতি মিলিয়েই আমরা ওয়েট করছি যে আসলে তাদের এই বিতর্ক কোন পর্যায়ে গড়ায়। যে আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষার্থী যারা রয়েছেন ওইখানকার বেশ কিছু বাংলাদেশের শিক্ষার্থী কিন্তু ইসরায়েল বিরোধী বিক্ষোভে অংশ নিয়েছিল। এখন এই সমস্ত আইন যদি কার্যকর হয় সেক্ষেত্রে তাদের জন্য একটা ঝুঁকি তৈরি হয় বহিষ্কার কিংবা ভিসা বাতিলের। যদি তাই হয়ে থাকে তাহলে এই বাংলাদেশের শিক্ষার্থীদের আসলে ভবিষ্যৎ কি হবে শিক্ষা জীবনের? দেখুন, এই বিষয়টি আইনগত বিষয়, এটা তো ইমিগ্রেশন আইনের ব্যাপার। তারপরও যেটি বলি যে আসলে এখানে আমরা লক্ষ্য করছি, এটি বলে দরকার যে এখানকার FBI ডিরেক্টর পর্যন্ত বলেছেন যে এই ধরনের বিষয়গুলো যুক্তরাষ্ট্রের অভ্যন্তরে সন্ত্রাসী কর্মকাণ্ডের এক ধরনের জন্ম দিচ্ছে বা সে ধরনের পরিস্থিতি সৃষ্টি করছে, এর বিরুদ্ধে তারা সোচ্চার হতে চান। একইভাবে রিপাবলিকান মার্কো রুবিও বলেছেন। এখন বিষয়টি হচ্ছে যে বাংলাদেশি যে শিক্ষার্থী, তাদের সংখ্যা তো তুলনামূলক অন্যান্য দেশের তুলনায় যথেষ্টই কম, আসলে ভেরি মার্জিনাল। তারপরও অবশ্যই আমাদের বাংলাদেশি শিক্ষার্থীর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তারাও এর আওতায় পড়বে। তবে বিষয়টি হচ্ছে যে আগেই বলে রাখি যে যদি এই ধরনের আইন পাশ হয় বা সিদ্ধান্ত হয় যে তাদের ভিসা বাতিল হবে, তাহলেই সেক্ষেত্রে তারা এই ধরনের পরিস্থিতির শিকার হবে যে তাদের শিক্ষা জীবন অনিশ্চিত হয়ে যাবে এবং তাদেরকে দেশে ফেরত পাঠানো হবে, এবং তখন এনফোর্সমেন্টের বিষয়টি আসবে। যদি এনফোর্সমেন্টের বিষয়টি হয় তখন অবশ্যই তাদেরকে ফেরত পাঠানো হবে। কিন্তু এখনো পর্যন্ত জনাব শিহাবুদ্দিন কিসলু, অনেক ধন্যবাদ আপনাকে, আপনার তথ্য আমরা পেয়েছি। দর্শক, যুক্তরাষ্ট্র থেকে যুক্ত হয়েছিলেন সাংবাদিক শিহাবুদ্দিন কিসলু। টর্নেডোর আঘাতে তছনছ যুক্তরাষ্ট্রের কয়েক অঞ্চল। এ পর্যন্ত প্রাণ গেছে 23 জনের, আহত হয়েছেন বহু মানুষ। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে হাজারো ঘরবাড়ি, বিদ্যুৎ বিচ্ছিন্ন 7টি রাজ্যের প্রায় 3 লাখ বাসিন্দা। ঝড়ের প্রভাব দেখা দিয়েছে ভূমিধস, এতে রাস্তাঘাট বিধ্বস্ত হয়, বিঘ্নত রয়েছে যোগাযোগ ব্যবস্থা। এরই মধ্যে নিউ ইয়র্ক, পেনসিলভানিয়া, নিউ জার্সি এবং মেরিল্যান্ডে ভারী বৃষ্টিপাত ও বন্যার পূর্বাভাস দিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া দপ্তর। ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়ার আশঙ্কা কর্তৃপক্ষের। হজ ও ওমরা মন্ত্রণালয় এর সুবিধা ভোগ করতে পারবেন সৌদির স্থানীয় ও বৈধ প্রবাসীরা। এর মধ্যে একটি প্যাকেজে একদিনের জন্য হজে অংশ নিতে পারবেন তারা। আগে থেকেই পরিশোধ করতে হবে অর্থ। প্যাকেজের শর্ত অনুযায়ী হজ করতে ইচ্ছুক যাত্রীদের আরাফার ময়দানে অবস্থানের সময় থাকতে হবে বাসের ভেতরেই। দিনের শেষে নিয়ে যাওয়া হবে মুজদালিফায়। সেখানে শয়তানকে লক্ষ্য করে নুড়ি পাথর ছোঁড়ার সুযোগ পাবেন তারা। তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত দক্ষিণ এশিয়ার 2 দেশ ভারত ও পাকিস্তান। সিন্ধুর মহেঞ্জোদারোতে তাপমাত্রা পারদ উঠেছে রেকর্ড 52.2 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা 50 ডিগ্রি ছাড়িয়েছে ভারতের রাজস্থানে। তীব্র দাবদাহে ভারতের 5টি রাজ্যে হিট অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। উপমহাদেশের এক প্রান্তে যখন ঘূর্ণিঝড় ভারী বর্ষণের তাণ্ডব, সে সময় তীব্র তাপপ্রবাহে বিপর্যস্ত পাকিস্তান। দেশটির দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশের মহেঞ্জোদারে 52 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তাপমাত্রা। চলতি মৌসুমে যা সর্বোচ্চ রেকর্ড। এই দাবদাহে নাকাল হয়ে পড়েছে সেখানকার জনজীবন। মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে তীব্র লোডশেডিং, বাড়ছে হিটস্ট্রোকের ঝুঁকিও। পাকিস্তানের ইতিহাসের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড 54 ডিগ্রি সেলসিয়াস। 2017 সালে বেলুচিস্তানে এই তাপমাত্রা রেকর্ড করা হয়। এদিকে দাবদাহে পুড়ছে ভারতের বেশ কিছু অঞ্চলও। রাজস্থানে 50 ডিগ্রি ছাড়িয়েছে তাপমাত্রার পারদ। 5টি রাজ্যে হিট অ্যালার্ট জারি করেছে দেশটির আবহাওয়া বিভাগ। আগামী কয়েকদিন হিমালয়ের পশ্চিমাঞ্চল, মধ্যপ্রদেশ, বিদর্ভ ও ছত্তিশগড়েও তাপপ্রবাহ থাকবে বলে জানানো হয়েছে। মাসুম রাব্বি, চ্যানেল 24। এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।